17 বছর যারা ক্ষমতার মুখ দেখেনি তাদের মধ্যে লড়াই। হ্যাঁ, তো তারা তো মরিয়া হয়ে লড়াই করবে। নির্বাচন যদি ফেব্রুয়ারি মাঝখানে হয়, তো আমরা অলরেডি ডিসেম্বরের মাঝখানে চলে এসেছি। 2 মাস বাকি আছে। তো নির্বাচনে 2 মাস আগে যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলে, তাহলে তিনি তো মানুষকে আশ্বস্ত করছেন না, বরঞ্চ উল্টো মানুষের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি করছেন যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। কারণ এখনই যদি এরকম হয় যে উনি এক ধরনের ব্যর্থতার স্বীকার করে নিচ্ছেন, তাহলে যখন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে চলে যাবে, যখন এই দলগুলো যারা কালকে কে জানি বলছিল যে 17 বছর যারা ক্ষমতার মুখ দেখেনি তাদের মধ্যে লড়াই। হ্যাঁ, তো তারা তো মরিয়া হয়ে লড়াই করবে। যারা পুরনো দল এবং যারা দুই একটা নতুন দল জন্ম নিয়েছে এই তো কয়েক বছরে, এবি পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, তারপরে রিসেন্টলি এনসিপি, এরা তো নতুন আসছে রাজনৈতিক নির্বাচনী খেলায়। আর পুরনো তো আছে বিএনপি, জামাতে ইসলামী এবং বাম দল কিছু আছে, এবং ইসলামী দলও আরো কয়েক আছে, তারা জোট বানাচ্ছে। সো লড়াইটা মানে এদের মধ্যে এক ধরনের প্রচন্ড লড়াকু মনোভাব থাকবে এই নির্বাচনকে ঘিরে। কাজেই এই নির্বাচন যে খুব নাজুক পরিস্থিতিতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে উচিত আশ্বস্ত করা মানুষকে যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি পারছি না, কিলিং মেশিন বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে কি মানুষ কি ভয় পেয়ে নির্বাচন কেন্দ্রে যাবে না? তারা নির্বাচনী জনসভাগুলো অ্যাটেন্ড করবে না? তারা কি প্রচারণায় অংশ নিবে না? অবশ্যই তাদের নিতে হবে, নাহলে তো নির্বাচনের মজাটা কোথায়? নির্বাচনের অর্ধেক মজা কেন, অর্ধেক কেন, আমি বলবো 75% মজা হচ্ছে ভোটের আগে। ওই প্রচারণার সময় তো বেশি মজা হতো। তারপরে নির্বাচনের পরে একজন জিতবে, একজন হারবে, তখন একদল মন খারাপ করে বসে থাকবে, আর এক দল ফুর্তি করবে। কিন্তু ভোটের দিনের আগ পর্যন্ত তো সবাই এক ধরনের ফুর্তির আমেজে থাকে। সেখানে যদি তারা মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এবং এখানে সরকারের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, তাহলে তো এই পরিস্থিতিটা ওই জনগণের যে অংশগ্রহণ সেটাই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। এবং জনগণ যদি অংশগ্রহণ না করে, তখন ওই কারচুপির দরজাটা খুলে যায়। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে 2014, 18 এবং 24 নির্বাচন যেভাবে হলো, ওই 3টার পর আবার আরেকটা নির্বাচন হোক যেখানে কারচুপির দরজা খুলে যাচ্ছে। কাজে আমার মতে নির্বাচন পরিস্থিতি এখনো মানে বাংলাদেশে মানে কখনোই এই নির্বাচনের জন্য পরিস্থিতি কখনোই স্টেবল ছিল না, এখনো নাই। সাবির মুস্তাফা, আপনি যে বললেন যে এই যে 14, 18, 24-এর যে নির্বাচন, কারচুপির নির্বাচন, এটা কারচুপির নির্বাচন মূলত এই কারণে যেহেতু বিএনপি অংশগ্রহণ করেনি, পার্টিসিপেটরি নির্বাচন ছিল না, এই জন্যই তো? না না না, 2018 সালে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু এটা ছিল একদম আগাগোড়া কারচুপি নির্বাচন। এখন বিএনপি কে বাদ রেখে, আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন, আপনার কাছে কি মনে হয় সেটি গ্রহণযোগ্যতা পাবে? সেটি ভালো নির্বাচন হবে? এখন একদিকে দেখতে গেলে ঠিক থাকবে, একদিক থেকে দেখতে গেলে অবশ্যই সেটা ওই গ্রহণযোগ্য হবে না, কারণ আওয়ামী লীগ তার পতন যেভাবেই হয়ে থাকুক, তার জনপ্রিয়তা আগের চেয়ে যতটুকুই কমুক, ইট ইজ স্টিল বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট পার্টি। তো তাকে আপনি মানে নির্বাহী আদেশ দিয়ে নির্বাচনের বাইরে রাখছেন, এটা বিএনপি না, বিএনপি বয়কট করেছিল। তারা একটা কারণ দেখিয়ে রাজনীতির কারণে বয়কট করেছিল 2014 এবং 2024, এবং তাদের বয়কটের কারণগুলো এখন কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে, যেটা সঠিক কারণ ছিল, কারণ সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতেই ফিরে যাচ্ছে দেশ। কিন্তু আওয়ামী লীগকে তো তারা নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখছে, এবং একটা আশঙ্কা আছে যে শুধু আওয়ামী লীগ না, 14 দল জোটে যারা সব বামপন্থী দলগুলো আছে তাদেরকে হয়তো বাইরে রেখে দিবে, এমনকি জাতীয় পার্টি তাকে হয়তো সামহাও বাধা দিবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সেগুলো যদি হয়, নির্বাচনের অনেকের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। সো কাজেই তখন এই নির্বাচনী প্রক্রিয়াটা কি করে হলো, কতটুকু স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক হলো এবং সুষ্ঠু হলো, সেটা হয়ে যাবে মাপকাঠি। যদি মানুষ দেখে যে না, আওয়ামী লীগ ছাড়াও প্রক্রিয়াটা ছিল স্বচ্ছ এবং সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পেরেছে, মানে প্রার্থীরা এবং তাদের সাপোর্টাররা, ভোটাররা ভোট দিতে পেরেছে, এবং কোনো কেন্দ্রের ভোট গণনা নিয়ে তেমন কোনো শঙ্কা প্রকাশ করেনি কেউ, তাহলে হয়তো আপনার এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই মুহূর্তে যেভাবে আছে, সেখানে গ্রহণযোগ্যতার উপর একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই আছে। জি, মারুফ কামাল খান, আমরা এমনিতে ধরেন দেখছি বর্তমানে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের ছক, সেখানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামায়াতে ইসলামী,
রাইট? তো যদি মানে বর্তমান এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ জামায়াত যদি প্রতিপক্ষ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকেই অপ্রত্যাশিত একটা মেরুকরণের আশঙ্কা করছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে? অপ্রত্যাশিত মেরুকরণটা কি আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি খুব আ সহজ করে বলি। সেটা হচ্ছে যে ধরুন যে নির্বাচনের আপনি প্রশ্ন করলেন গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতাটা দুই ধরনের। একটা হচ্ছে যে আপনার জাতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের গ্রহণযোগ্যতা। দুটো গ্রহণযোগ্যতার ব্যাপার আমরা নির্বাচনের ক্ষেত্রে দেখি। আর যেটা আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক, এই যে নির্বাচনের কথা আমরা বলি, নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা, অংশগ্রহণমূলক হচ্ছে কিনা। তো এখন যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, জনগণ যদি অংশগ্রহণ করে, এবং যেটা সাবিক মুস্তফা বললেন যে ব্যাপকভাবে যদি জনগণ ভোটে অংশগ্রহণ করে, যেটা আমরা অতীতে দেখেছি যে পার্টিসিপেটরি তো ছিলই না, প্রতিদ্বন্দ্বী দলগুলোকে অংশগ্রহণ করেনি বা করতে দেওয়া হয়নি, এবং জনগণ অংশগ্রহণ। আপনারা সকলেই জানেন যে ভোটের মাঠ শূন্য ছিল, মানুষ যায় নাই, ভোট কেন্দ্রগুলো খালি ছিল, খাকা করতো, কুকুর ঘুমাতো কেন্দ্র, এই যে অবস্থাগুলো। অর্থাৎ এই মানুষ ভোটকে পার্টিসিপেটরি মনে করে নাই, প্রতিদ্বন্দ্বিতামূলক মনে করে নাই, মানুষ ভোটকে একতরফা মনে করেছে। প্রয়োজন কিন্তু জনগণ, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, যেতে উৎসাহিত হয়নি। তো সুতরাং এই কয়েকটা বিষয় আছে এখানে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা, কারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই ভোটে। মারুফ কামাল খান, আপনি ধরেন 2024-এর নির্বাচনকে বলা হয় আমি ডামি নির্বাচন, রাইট? কারণ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে তারই হয়তো বিদ্রোহী প্রার্থীর সঙ্গে, কিংবা যারা স্বতন্ত্র হিসেবে করেছে, রাইট? এখন প্রতিদ্বন্দ্বিতা করবে, এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি এবং জামায়াত, রাইট? যারা আবার একই জোটবদ্ধ ছিল। তো না বিএনপি জামাত শুধু করছে না, কিন্তু বিএনপি এবং জামাত শুধু করছে না। আমি ডামি নির্বাচনেও শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই, আরো অনেকগুলো রাজনৈতিক দল ছিল, ওই নামকাও আসতে। ঠিক এইরকমই ধরেন বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, আর নামকাও আসতে আর অনেক দল আছে যাদের অনেকগুলো রাজনৈতিক দল তারা ছিল, জোটবদ্ধরাই ছিল, জোটবদ্ধ দলগুলোই, তাই না? ওই জাতীয় পার্টি ছিল, অন্যান্য জোটবদ্ধ দলগুলো ছিল, বিরোধী দল বলতে যারা বোঝায় তারা ছিল। তো আপনারা এখন বিরোধী দল ধরেন, কথার কথা যে বিএনপি যদি মানে জিতে, তাহলে বিরোধী দল কে হবে? জামাত ইসলামী। তারা তো জোটবদ্ধই ছিল, বিষয়টা একই রকম হলো না? এটা তো ভোটটা তো মানুষের মনের মধ্যে, এবং একসময় একটা জোট ফ্রন্ট কোয়ালিশন হলে তারা যে আবার ভাগ হতে পারে না, তারা যে আবার ইলেকশন করতে পারে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, এরকম তো না। এটা সারা দুনিয়াতেই নজির আছে। এক সময় কোয়ালিশন ছিল, কোয়ালিশন গভর্নমেন্ট সঙ্গে, তারা আবার আলাদা হয়ে ইলেকশন করেছে। সুতরাং একবার কোয়ালিশন হলেই যে চিরজীবনের জন্য তারা কোয়ালিশন হয়ে গেছে তা তো না। তারা তো আলাদা ইলেকশন করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেই মানুষ যদি সেই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করে, মানুষ যদি ভোট দিতে যায়, ব্যাপকভাবে পার্টিসিপেট করে, সেগুলো সবগুলো মিলিয়ে আপনাকে বিচ্ছিন্ন ভাবে যে নাই বলেই যে ইলেকশন মানে গ্রহণযোগ্য হবে না, সে তো বলে। গ্রহণযোগ্যতাটা হচ্ছে জনগণের কাছে, ভোটারদের কাছে। ভোটারকে এই নির্বাচন গ্রহণযোগ্য মনে করছে কিনা সেটা প্রমাণ হবে তার পার্টিসিপেশনের মধ্য দিয়ে। তারপর আরেকটা ব্যাপার আছে, সুষ্ঠু হওয়ার ব্যাপার, শান্তিপূর্ণ হওয়ার ব্যাপার। এখানে যেহেতু কোনো পক্ষ সরকার তো পক্ষ না, তারা পার্টিসিপেট করছে না ইলেকশনে। সরকার তো এনসিপি কে বলা হয় কিংস পার্টি, সরকার তো এখানে একটি পক্ষ। সাবির মুস্তফা, ওই যে আমাদের বাংলায় একটি প্রবাদ আছে না, যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ। আওয়ামী লীগ আমি নির্বাচন করেছে, দোষ হয়েছে, এখন সব ঠিক আছে, তাই তো? দেখুন, 2024 সালের নির্বাচন নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। কারণ ওই নির্বাচন দেখতে আমি ঢাকায় ছিলাম, তখন আমি ভয়েস অফ আমেরিকায় 1.5 বছর যখন ছিলাম, তার মাঝখানে ছিল নির্বাচনটা, এবং এত ভোটার শূন্য নির্বাচন আমি আর আগে দেখিনি। আমি 73 সালে নির্বাচন, 73 সাল কি 70 সালে নির্বাচন আমি দেখেছি ছোট থাকতে। 73 সালে একটা দেখেছি, তারপরে আমি বিদেশে ছিলাম, তারপরে আবার 91 দেখেছি, 96-এর দুটোই দেখেছি, তারপরে 2001, 2008 আর 2024, 2018টাও দেখেছি, এখানে আমরা ছিলাম কাভার করতে।
2014টার সময় আমি এখানে ছিলাম, কিন্তু 2024 সালের মতো ভোটার শূন্য নির্বাচন আর দেখিনি। কাজেই ওটা কোনো নির্বাচন হয়নি, ওটা যে কি হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, ওইটার যার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। 6 মাসও টিকতে পারেনি, তারপর 6-7 মাসের পরেই সরকারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু এই নির্বাচন যেটা আমি মানে আরিফ সোহেলের সাথে একমত, যে এখানে যদি 50-60% ভোটার তারা আসে ভোট দেওয়ার জন্য, এবং তাদের ভোট যদি ঠিক মতো তারা দিতে পারে, এবং সেই গণনা যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু কে পার্টিসিপেট করলো আর কে করলো না সেটা মুখ্য বিষয় হবে না। মুখ্য বিষয় হবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা, এবং জনগণের পার্টিসিপেশনটা অবাধ ছিল কিনা। তারপরে দেখবেন যারা ভোট মানে যারা আওয়ামী লীগের সমর্থক, যারা হয়তো মনে করছিল যে ঠিক আছে আওয়ামী লীগ নাই, আমি অন্য কাউকে দেখি, তার যদি দেখা যায় যে না, তাদের যে চাহিদা রাজনীতি থেকে সেটা শুধুমাত্র আওয়ামী লীগে পূরণ করতে পারবে, অন্য কেউ পারবে না, তখন কিন্তু আওয়ামী লীগ এমনিতে আবার ফিরে আসবে। কাজেই আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নির্ধারণ করবে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যেসব দল আছে ছোটখাটো, তারা কিভাবে জনগণের চাহিদাটা পূরণ করে। এবং বিভিন্ন ইস্যুতে, শুধু ডাল ভাত অর্থনৈতিক ইস্যুতে না, বাংলাদেশে তো অনেক ইমোশনাল ইস্যু ডাল ভাতের চেয়ে বেশি বড় হয়ে যায়। 71 এবং অন্যান্য বিষয়, এখন এই জুলাইয়ের আন্দোলন, সবকিছু ইমোশনাল, এবং এই ইমোশন মানুষ এই ইমোশনের একটা প্রতিকার মানে চায়, তারা তাদের ইমোশনটাকে যাতে কেউ সার্ভ করে। তো এইটাও কিন্তু একটা বড় ইস্যু, এবং আওয়ামী লীগ একটা গোষ্ঠীর ইমোশনটাকে সার্ভ করতে পারে যেটা অন্য কেউ পারে না, এবং জামাত তো পারবেই না, তার একেবারে উল্টা দিক। কাজেই ইলেকশনের পরে দেখা যাবে যে বাংলাদেশে যে নির্বাচনোত্তর যে রাজনীতি আসছে, তারা এই ইমোশনাল সাইডগুলা কতটা অ্যাড্রেস করতে পারবে। তার ভাত তো সব আমার মতে সব সরকারই চায় অর্থনীতি ভালো হোক, সব সরকারই চায় মানুষ ঠিক মতো খেতে পারুক, কারণ কোন সরকারই তো চায় না দেশে দুর্ভিক্ষ হোক, সে যত খারাপ সরকারই হোক। জি, সাবির ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারেক রহমান বলেছেন যে মানে বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচারটা করা হচ্ছিল জামাতের পক্ষ থেকে, যে দুই সাপের একই বিষ, হ্যাঁ, নৌকা আর ধানের শেষ, মানে এক কাতারে ফেলে বিএনপি কে ডাউন করে, এবং তারা নতুন যাদেরকে এখনো দেখেনি মানুষ তাদেরকে দেখার আহ্বান জানিয়েছিল। তো সেই ক্ষেত্রে তারেক রহমান তিনি এই প্রথমবারের মতো বলা যেতে পারে সরাসরি জামাতে, যদিও তিনি নাম নেননি, কিন্তু সবাই বুঝতে পেরেছে যে তিনি বলেছেন যে মানে ওই দলটি যে কেমন সে তা তো বাংলাদেশের মানুষ 71ই দেখেছে। এই যে তার প্রথমবারের মতো এরকম প্রকাশ্য এবং শক্ত অবস্থান, আপনার কি মনে হয় জামাতের সঙ্গে তাদের বিচ্ছেদটা একটু স্থায়ী হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে? আমার মনে হয় তাই হচ্ছে, কিন্তু তার চেয়ে আরেকটা বিষয় আছে, এটা শুধু জামাত না, জামাতের বাইরে কিন্তু অনেকে যারা আর কি এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলকেই পছন্দ করতো না, এবং যারা আর কি আপনার ওই 1/11-এর সময় অনেক কাজ করেছে এবং এইবারও কাজ করছে, তারা কিন্তু ওই জিনিসটা ছড়াচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি একই ধরনের বুর্জোয়া, দুর্নীতিগ্রস্ত, দখলদারি মেন্টালিটির পার্টি। কাজেই এই আওয়ামী লীগ না থাকলে কি হয়েছে, যদি বিএনপি ক্ষমতা আসে আমরা আবার সেই দখলদারিত্ব, সেই চাঁদাবাজি, সেই জিনিসগুলো দেখতে পাবো।